1 গ্রাম ওয়াটকে আমরা কি কি প্রকাশ করতে পারি? 0.0098 নিউটন। তারপরে হচ্ছে 1 কেজি ওয়াট, এটা হচ্ছে 9.8 নিউটন। তারপর হচ্ছে 1 জুল সমান 107 আর্ক। 107 কি আর্ক। 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻19 কি জুল। তারপর হচ্ছে 1 কিলোমিটার হচ্ছে 10⁻³ মিটার। এখন তোমাদের আমি একটা জিনিস দেখাই, এই যে ইনভার্স অনেক সময় তোমরা ভুলে যাও। এই যে আমি লিখলাম 10⁻³ 10⁻³ এটা মানে কি? তোমরা অনেক সময় মনে ইনভার্স যত থাকবে, যত এটা হচ্ছে তার পরবর্তীতে শূন্যের সংখ্যা, তার পরবর্তীতে শূন্যের সংখ্যা। এখন এটা কি তোমার 10 এর পরে 3টা শূন্য? যে যেহেতু tan−3 বিষয়টা কি 10 এর পরে শূন্য না, এটা কিন্তু 1 এর পরে 3টা শূন্য, এটা কিন্তু 1 এর পরে 3টা শূন্য, 1 এর পরে 3টা শূন্য। তাহলে কি হবে? তাহলে tan−3 যা কথা 1000 মিটার সেম কথা, অর্থাৎ 1 এর পরে 3টা শূন্য, তাহলে কি 1000 মিটার বা tan−3 মিটার। ঠিক আছে? এটা পরীক্ষার খাতে কিন্তু এই ছোটখাটো ভুলে আমাদের ভুল হয়ে যায়। তারপর 1 সেন্টিমিটার হচ্ছে tan−2 মিটার। তারপর হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে tan−3 মিটার, tan−3 মিটার। 1 মেট্রিক টন হচ্ছে কি 10⁻³ বা 10 কিউব কিলোগ্রাম। 1 গ্রাম হচ্ছে 10⁻³ কিলোগ্রাম। এই যে ইন্টার কানেকশন গুলো সেগুলো আমরা জানবো। ঠিক আছে? যখন তোমার 100 1 মিটার সমান কি 100 সেন্টিমিটারে আসবে। ঠিক আছে? 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার। এটা কিন্তু ২ টা কিন্তু ভাইস ভার্সা। এখন আসলে আমরা একক সম্পর্কে জানলাম। এখন তারপরে বাকি যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানি। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ১ কিলোগ্রাম, পানির আয়তন ১০০০ ঘন সেন্টিমিটার বা ১ লিটার। আমরা যে ১ লিটারের চিন্তা করি সেটা হচ্ছে যখন তাপমাত্রা থাকবে ৪ ডিগ্রি সেলসিয়াস এবং পানির আয়তন হবে ১০০০ ঘন সেন্টিমিটার, তখন সেটা হবে কি? তখন আয়তনটা হবে কত? ১ লিটার। আর ১ মাইল সমান 1.609 কিলোমিটার, 1.609 কিলোমিটার। যখন আমরা আ ক্রিকেট খেলা দেখতাম, ক্রিকেট খেলা যখন এখন আমরা যখন দেখি একটা বলার যখন বল করে তখন আসে ১৫০ কিলোমিটার পার আওয়ার বা ১৫২ কিলোমিটার পার আওয়ার। কিন্তু আজ থেকে ৫ বছর ১০ বছর আগে কিন্তু এটা ছিল কিন্তু মাইল। এখনো তুমি গ্রামের অনেককে বলতে শুনবা যে এই গ্রাম থেকে ওই গ্রামের দূরত্ব ৫ মাইল। কিন্তু এখন কিন্তু সেটা কিলোমিটারে চলে আসছে। তার মানে কিলোমিটার চেয়ে কিন্তু মাইল কিন্তু বেশি। ১ মাইল সমান 1.609 কিলোমিটার আর ১ কিলোমিটার সমান 0.621 মাইল। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন প্রায় সময়ই আসে যে ১ মাইল সমান কত? ১ কিলোমিটার সমান কত? তো এটা মনে রাখবা, অবশ্যই মাইলের থেকে কিলোমিটার কম, কিলোমিটার থেকে মাইল বেশি। তার মানে কি ১ মাইল সমান 1.609 কিলোমিটার, ১ কিলোমিটার সমান 0.621 মাইল। এখন ক্যারেট। ক্যারেট হলো একটি এককের নাম যে এককের সাহায্যে মূল্যবান পাথর ও ধাতু সামগ্রী পরিমাপ করা হয়। ১ ক্যারেট সমান 0.2 গ্রাম। 0.2 গ্রাম। এখন আমরা ক্যারেটটা আমরা কোথায় হিসাব করি? এটা হচ্ছে যখন আমরা বিভিন্ন স্বর্ণের গহনা বানাতে যাই, তো জিজ্ঞেস করি স্বর্ণটা কি ২২ ক্যারেটের নাকি ১৮ ক্যারেটের নাকি ২০ ক্যারেটের নাকি কত ক্যারেটের? এই যে আমরা স্বর্ণটা হিসাব করতেছি, এই যে ক্যারেটটা, এই ক্যারেট দিয়ে বোঝায় স্বর্ণটা কতটুকু খাঁটি বা সেই ধাতুটা কতটুকু হচ্ছে খাঁটি। সবচেয়ে খাঁটি হচ্ছে ২৪ ক্যারেট। কিন্তু ২৪ ক্যারেট দিয়ে হচ্ছে আ কোনো কিছু বানানো যাবে না। কারণ সেটা হচ্ছে তরল স্বর্ণ। কিন্তু সবচেয়ে এইজন্য ২২ ক্যারেট দেয়া সবচেয়ে মোটামুটি ভালো, আরকি এটা দিয়ে বানানো যায়। তারপর হচ্ছে পানির যে গভীরতা। পানির গভীরতার একক হচ্ছে ফ্যাথম। ১ ফ্যাথম সমান ৬ ফুট। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে এখানে এই পুকুরটার গভীরতা কত? তুমি বললা কি ১ ফ্যাথম। ১ ফ্যাথম মানে কি পানির যে উপরের তলটা আছে সেখান থেকে যে নিচু স্তরটা বা যে সর্বনিম্ন স্তরটা সেটা হচ্ছে কত? ৬ ফুট। ১ নটিক্যাল মাইল সমুদ্র পরিমাপ করা। নটিক্যাল মাইলে সমুদ্র পরিমাপ করা হয়। তোমরা কিন্তু অনেক সময় শুনবা যে আজকে ঘূর্ণিঝড় ফণী হইতেছে। এটা কক্সবাজার সমগ্র উপকূল থেকে বা হচ্ছে তোমার মংলা সমুদ্র উপকূল থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ঘূর্ণিঝড়টা অবস্থান করতেছে। এটা কিন্তু কখনো বলে না যে ৫০ কিলোমিটার দূরে আছে। যখনই আমরা সমুদ্রে চিন্তা করব, সমুদ্র রিলেটেড কোন দূরত্ব, সেটা হবে নটিক্যাল মাইল। যখন জাহাজ চলাচল করে, ধর বাংলাদেশ থেকে একটা জাহাজ ব্রাজিলে যাবে। তখন চিন্তা করে এটা হচ্ছে ৫০০০ নটিক্যাল মাইল সাপোজ। তো এখানে কিন্তু কখনো বলে না যে ৭০০০ কিলোমিটার। এখানে বলে ৫০০০ নটিক্যাল মাইল। যখনই পরীক্ষায় কিন্তু আসতে পারে যে নটিক্যাল মাইল কি হিসাবের জন্য ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সমুদ্র রিলেটেড যত দূরত্ব আছে সেটার ক্ষেত্রে হিসাব করা হয়। এবং নটিক্যাল মাইলে সমুদ্র পথ পরিমাপ করা হয়। ১ নটিক্যাল মাইল সমান ১৮৫৩.১৮ মিটার। ১ নটিক্যাল মাইল সমান ১৮৫৩.১৮ মিটার, মানে হচ্ছে প্রায় ২ কিলোমিটার, প্রায় ২ কিলোমিটার। অর্থাৎ কি কিলোমিটার কম, নটিক্যাল মাইল বেশি। ১ টন সমান ১০ কুইন্টাল।
সমান 10 কুইন্টাল। এখন আমরা টন কথাটা কোথায় পাই? যখন আমরা রাস্তাঘাটে চলাচল করি তখন দেখা যায় কি ট্রাকের গায়ে লেখা থাকে যে এখানে সর্বোচ্চ 25 টন মাল পরিবহন করা যাবে। বা হচ্ছে বিভিন্ন রাস্তার মধ্যে নির্দেশিকা দেখা যাওয়া এখানে এই বিভিন্ন যেখানে বেইলি ব্রিজ গুলো থাকে, স্টিলের ব্রিজ গুলো থাকে। এখানে কিন্তু ব্রিজের শুরুতে বা শেষে সাইনবোর্ডে লেখা থাকে কি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ৫ টনের বেশি মালামাল পরিবহন করা যাবে না। তার মানে কি এই ব্রিজটা যদি ৫ টনের বেশি মালামাল নিয়ে কোনো গাড়ি যায় তাহলে ব্রিজটা কি হতে পারে? ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে কি বিশাল পরিমাণের ক্ষেত্রে টন বলা হয়। ১ টন সমান ১০ কুইন্টাল আর ১ কুইন্টাল সমান কত কেজি? ১০০ কেজি। তার মানে ১ টন সমান কত কেজি? ১০০০ কেজি। ১ টন সমান কত? ১০০০ কেজি। এবং ১ নটিক্যাল মাইল সমান 1.151 মাইল। আগে পড়ছি আমরা কিলোমিটার। ১ কিলোমিটার সমান 0.621 মাইল। আমরা জানি। ১ মাইল সমান কত আমরা জানি। ১ সেন্টিমিটার সমান 0.3937 ইঞ্চি প্রায়। 0.3937 ইঞ্চি প্রায়। এখন আমরা আসি তোমাদের ক্ষেত্রে। আমি কিন্তু বিগত ক্লাসে একটা পড়াইছিলাম বিএমআই। বিএমআই বডি মাস ইনডেক্স। এখন আমরা কিন্তু যদি আমি জিজ্ঞেস করি তোমার ওজন কত? তুমি বললো ৫০ কেজি, ৫৫ কেজি। কিন্তু যখনই আমরা তোমার চিন্তা কর বলবো উচ্চতা, তখন তুমি কিন্তু বলো আমার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তুমি কিন্তু বলো না আমার উচ্চতা এত ইঞ্চি। উচ্চতা মানে এত মিটার এটা কিন্তু তুমি বলো না, তুমি কিন্তু ৫ ফুট ২ ইঞ্চি বলো। এখন তাহলে আমরা কি জানি যখন আমরা বিএমআই পরিমাপ করতে যাব, বিএমআই এর সূত্রটা হচ্ছে উচ্চতা বাই ওজন বাই উচ্চতা মিটার স্কয়ার। তাহলে কি তুমি জানো ৫ ফিট ২ ইঞ্চি হচ্ছে তোমার ওজন। এখন তার মানে কি ৫ ফিট ২ ইঞ্চিটাকে তোমার কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে ৫ ফিট ২ ইঞ্চি সমান আমরা জানি ৫ ফিট ২ ইঞ্চি সমান কি? আমরা জানি কি ১২ ইঞ্চিতে ১ ফুট। তাহলে ৫ ১২ ৬০, 62 ইঞ্চি। তাহলে কি আমরা কি জানলাম? ৫ ফুট ২ ইঞ্চি মানে কত? 62 ইঞ্চি। 62 ইঞ্চি। তার মানে আমরা কি এটা জানলাম। কিন্তু আমাদের কি করতে হবে? মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি ১ মিটার সমান এত ইঞ্চি। তাহলে কি আমরা আবার এটা বলতে পারি এত ইঞ্চি সমান ১ মিটার। তাহলে ১ মিটার সমান কত? 62 ইঞ্চি সমান কত? এটা দিয়ে আমরা ঐকিক নিয়মে আমাদের মিটারটা বের করে ফেলবো। তাহলে কি বিএমআইটা আমরা কিভাবে বের করব জানতে পারছি? কারণ আমরা কিন্তু যখন আমরা কেউ জিজ্ঞেস করে মানে আমাদের উচ্চতা কত? আমরা কিন্তু কখনো বলি না যে আমার উচ্চতা 1.52 মিটার বা 1.21 মিটার। আমরা কিন্তু এটা বলি না। কারণ সেটা প্রচলিত না। প্রচলিত হচ্ছে ইঞ্চিটা। তো আমাদের ইঞ্চিটা মিটারে কিভাবে কনভার্ট করতে হয় তোমাদের আমি শিখিয়ে দিলাম। এটা সবসময় লাগে বিএমআই এর ক্ষেত্রে। কারণ পরীক্ষাতেই তোমাদের বিএমআই থেকে একটা অঙ্ক আসতে পারে। ১ কিলোমিটার সমান ১০০০ মিটার বা ২৯৩৭০ ইঞ্চি। ১ মাইল সমান ১৭৬০ গজ। এখন আমরা গজের হিসাব করি। গজ আমরা কখন হিসাব করি? তুমি কি দোকানে গিয়ে কখনো কাপড়ের দোকানে গিয়ে বলো ভাই আমাকে ৫ ফুট কাপড় দেন বা ৩ ফুট কাপড় দেন বা ৩ মিটার কাপড় দেন? না, আমরা কিন্তু বলি ভাই অমুক কালারের ৩ গজ কাপড় দেন। অমুক কালারের ৩ গজ কাপড় দেন। তার মানে কি পরিমাপটা জায়গা ভেদে এক জায়গায় ভিন্ন। বুঝাইতে পারছি বিষয়টা? যে যখন তুমি রাজমিস্ত্রি কাজ করবে তখন বলবে ফুট, স্কয়ার ফুট। ঠিক আছে? যখন কোনো ইঞ্জিনিয়ার কাজ করবে তখন বলবে মিটার। যখন কোনো দোকানে টেইলার্স কাজ করবে তখন একই জিনিস তারা বলবে গজ। যখন তুমি মনোহারীর দোকান থেকে পেঁয়াজ কিনতে যাবা তখন তুমি কিনবে ১ কেজি পেঁয়াজ। আর যখন তুমি পেস্ট্রি থেকে কেক কিনতে যাবা তখন তুমি বলবে ১ পাউন্ড কেক। অর্থাৎ পরিমাপ একক জায়গায় মানে পরিমাপ সব জায়গায় সেম হলেও কি হবে? জায়গা ভেদে এককগুলা ভিন্ন হবে। ১ ফেদম সমান ৬ ফুট, এটা গভীরতা আমরা সবে বললাম। ১ ফুট সমান ১২ ইঞ্চি, ১ ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার আর ১ বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার। এই যে ৪ টা, এখান থেকে একটা প্রশ্ন আসবে বলা যায়। তো এই ৪ টা এই যে সিরিয়ালি তোমরা মুখস্থ করে ফেলবা। এখন আসি পরিমাপের যন্ত্র। আমরা যে বিভিন্ন জিনিস পরিমাপ করতে যাই তখন সেটার জন্য যন্ত্র প্রয়োজন। যেরকম যখন আমরা রাজমিস্ত্রি যখন ঘর মাপে তখন দেখবা ওদের কাছে একটা রাউন্ড এক ধরনের ফিতা থাকে। ওই ফিতা দিয়ে সমগ্র জায়গাটা মানে পরিমাপ করে। অর্থাৎ তুমি যখন কোনো কিছু পরিমাপ করতে যাবা তখন তোমার ডিভাইসের প্রয়োজন। সবচেয়ে কমন জিনিস আমরা যখন জ্বরের জন্য ডাক্তারের কাছে যাই তখন সে কি করে? একটা থার্মোমিটার আমাদের বগলে বা মুখে দিয়ে দেয়। এই যে দিল এটা কিন্তু একটা ডিভাইস, এটা কিন্তু একটা যন্ত্র। অর্থাৎ কোনো কিছু পরিমাপ করতে গেলে তোমার কিছু না কিছু সাহায্য নিতেই হবে। তো এই যন্ত্রগুলা কি? ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপের যন্ত্র। রেন গেজ হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র। এটা আমরা অনেক সময় এলাকায় দেখতে পাই। পানি উন্নয়ন বোর্ড থেকে এগুলা লাগায়। অ্যানোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ পরিমাপ করার যন্ত্র। ফ্যাথোমিটার হচ্ছে সমুদ্রের গভীর পরিমাপ করার যন্ত্র। সেক্সটেন্ট যন্ত্র এটা খুবই প্রাচীন আবিষ্কৃত একটা যন্ত্র। এটা হচ্ছে সূর্য এবং
অন্যান্য যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলোর কতটুকু উচ্চতা এবং কতগুলো কৌণিক ব্যবধান আছে সেটা দ্বারা যেন সেক্সটেন্ট যন্ত্রটা ব্যবহার করা হয়। হাইগ্রোমিটার হচ্ছে বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র। বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে বা কতটুকু আর্দ্রতা আছে সেটা কি করে? হাইগ্রোমিটার। আর হাইড্রো বলতে তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব মাপক যন্ত্র। এখন তোমাদেরকে ট্রিক্স বলে দেই, যে কোনো জায়গায় হাইড্রো আছে, হাইড্রো মানেই পানি, অর্থাৎ হাইড্রো মিটার, হাইড্রো সেন্টিমিটার বা হাইড্রো যে কোনো কিছু আছে, হাইড্রো কথাটা থাকলে মানে সেটা বুঝবা সেটার সাথে পানি বা তরলের সম্পর্ক আছে। আর যে কোনো জায়গায় ল্যাক্টো থাকবে, ল্যাক্টো ল্যাক্টো থাকলে এটার সাথে দুধের সম্পর্ক আছে। ঠিক আছে, এটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু তোমার বেসিক আইডিয়াটা থাকবে এটার দিয়ে দুধ। এখন পরীক্ষায় আসতে পারে ল্যাক্টোমিটার দিয়ে কিসের ঘনত্ব পরিমাপ করা হয়, তার মানে চোখ বন্ধ করে দুধ। আর হাইড্রো মানে যে কোনো পানি বা হচ্ছে তরল। তারপরে হচ্ছে কি টেনসিওমিটার, তরলের পৃষ্ঠটান। রিক্টার স্কেল, এই যে আমাদের বাংলাদেশ কিন্তু আমরা সবাই জানি, বিভিন্ন নিউজে দেখি যে বাংলাদেশ হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল। ঠিক আছে, কারণ টেকটনিক প্লেটের সবচেয়ে যে রিস্কি অবস্থানে বাংলাদেশ আছে, এবং ঢাকা শহরে যদি ভূমিকম্প হয়, আমি একদিন একটা নিউজ প্রতিবেদনে দেখলাম যে বাংলাদেশে বর্তমানে যে উদ্ধার কাজ ব্যবস্থা, মানে যে সিস্টেম বা বাংলাদেশের যে সামগ্রিক পরিবহন যোগাযোগ ব্যবস্থা, এই অবস্থায় যদি বাংলাদেশে একটা মোটামুটি মাত্রার ভূমিকম্প হয়, তাহলে বাংলাদেশের সারাউন্ডিং যে মানে উদ্ধারকারী ব্যবস্থা, ফায়ার সার্ভিস আছে, এই সমগ্র মানুষকে যদি এবং কেন্দ্রস্থল যদি ঢাকায় হয়, আমাদের যে ভূমিকম্প হয় বাংলাদেশে, সেটা কিন্তু কেন্দ্রস্থল থাকে নেপাল, আসাম, ভুটান বা ভারত। কেন্দ্রস্থল কিন্তু কখনো বাংলাদেশে না, কারণ ওইখানে উৎপত্তি হয়, আমরা শুধু একটু ঝাঁকি খাই। কিন্তু যদি ঢাকায় উৎপত্তিস্থল হয়, কয়েকশো বছর লাগবে শুধু উদ্ধার কাজ করতে, বর্তমানে যে অবস্থা। কারণ ঢাকা এত পরিমাণ জনবসতি হয়ে গেছে যে আসলে বিল্ডিং যদি একবার ভাঙে কোনো জায়গায়, আমরা দেখি কিছুদিন আগে বিভিন্ন জায়গায় ঢাকায় আগুন লাগে, তো যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাবে, সেই গাড়িগুলো যাওয়ার জন্য রাস্তা পর্যন্ত নাই, হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে আগুন ছেটায়। তো তাহলে কি জানলাম? রিক্টার স্কেল। রিক্টার স্কেল হচ্ছে যেটা বললাম যে আমরা নিউজে বলে কি 8.2 মাত্রার ভূমিকম্প, 6.3 মাত্রার ভূমিকম্প। এই যে ভূমিকম্পটা পরিমাপ করলো, যে পরিমাপ করার যন্ত্র, সেটাকে বলা হয় রিক্টার স্কেল। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ, কারণ পরীক্ষায় সবসময় রিসেন্ট বিষয়গুলো নিয়ে কি হাইলাইট করে। অ্যামিটার হচ্ছে বিদ্যুৎ পরিমাপক যন্ত্র। তোমরা অনেক সময় দেখবা বিভিন্ন ইলেকট্রিশিয়ানের দোকানে, মেকানিকের দোকানে একটা ডিভাইস দিয়ে কারেন্ট পরিবহন হচ্ছে কিনা, ওখানে ওরা দুইটা এরকম মানে তারের মতো লাগাইলে একটা মিটারের কাঁটা কিন্তু ঘুরে যায়। এই যে কাঁটা ঘুরে যায়, এটা হচ্ছে এমিটার। ফোনোগ্রাফ, শব্দ রেকর্ড করার যন্ত্র। পেরিস্কোপ, পানির নিচ থেকে সমুদ্রের সাবমেরিন, কতটুকু জাহাজ পর্যবেক্ষণ করার যন্ত্র। স্টেথোস্কোপ, হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ নিরূপণকারী যন্ত্র। তোমরা যারা নার্স হবা, তাদের ক্ষেত্রে সারা জীবনের জন্য স্টেথোস্কোপের সাথে তোমাদের সম্পর্ক আজীবনের। যেমন ডাক্তার যে গলায় ঝুলায় যেটা ঘুরে, নার্সারি নিয়ে কাজ করে, সেটাকে বলে স্টেথোস্কোপ। এটা দিয়ে কি করে? হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ নিরূপণ করে, এবং কি এটা দিয়ে কি রোগীর পালস দেখে, ব্রাকিয়াল পালস। তাহলে এখন আমাদের পরিমাপ চ্যাপ্টার শেষ। এখন আমরা কি যাব? আমাদের দ্বিতীয় যে সাব টপিক, সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টর কাকে বলে? এখন আমরা ভেক্টর বলতে আমরা কি বুঝি? ভেক্টর সাধারণত একটি তীর দ্বারা, এরকম একটি তীর দ্বারা উপস্থাপিত হয়, যার দিকটি পরিমাণের মতো এবং যার দৈর্ঘ্য পরিমাণের মাত্রা সমানুপাতিক। যদিও একটি ভেক্টরের মাত্রার দিক আছে, ভেক্টরের মাত্রা এবং দিক আছে, কিন্তু এটির অবস্থান নেই। তাহলে ভেক্টর বলতে আমরা কি বুঝলাম? ভেক্টর সাধারণত একটি তীর দ্বারা কি করে প্রকাশ করা হয়, যার দিকটি পরিমাণের মতো এবং যার দৈর্ঘ্য পরিমাণের মাত্রা কি সমানুপাতিক। যদিও একটি ভেক্টরের মাত্রার দিক মানে মাত্রা এবং দিক আছে, এর মাত্রাও আছে এবং কি এর দিক মানে কোন দিকে সেটা দিক আছে, কিন্তু এটির কোনো অবস্থান নেই। বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কি বলি? রাশি। যেমন কোন বস্তুর দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি হচ্ছে সবই কি? রাশি। কিন্তু যাবতীয় রাশিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। রাশি ভাগ করে বিভিন্ন, যেমন একটু আগে আমরা বললাম মৌলিক রাশি, যৌগিক রাশি। এখন এখানে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সদিক রাশি বা ভেক্টর রাশি, আর একটা নির্দিক রাশি বা স্কেলার রাশি। তাহলে কি যাবতীয় রাশিকে আমরা আবার কয়টা ভাগে ভাগ করতে পারি? সেটা হচ্ছে দুইটা। একটা সদিক রাশি বা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা নির্দিক রাশি বা হচ্ছে কি? স্কেলার রাশি। তাহলে ভেক্টর মানে সদিক, যার দিক আছে, আর নির্দিক মানে স্কেলার, যার দিক নাই। এখন আসি আমরা স্কেলার রাশি কাকে বলে। যেসব ভৌত রাশি শুধু মান আছে,
কিন্তু দিক নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যে সকল ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই, এটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানলাম স্কেলার রাশি মানে কি নির্দিক রাশি, মানে কি যার কোনো দিক নাই। অর্থাৎ যে সকল ভৌত রাশি মানে কি যাদের পরিমাপ করা যায়, যাদের মান আছে কিন্তু কোনো দিক নেই, অর্থাৎ যে কোনো, আমরা উদাহরণে আসছি, তাদেরকে বলা হয় স্কেলার রাশি বা অদিক রাশি বা হচ্ছে নির্দিক রাশি। এখন উদাহরণ কি, দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক আছে। এখন আমি বললাম ভর, যে তোমার ভর কত, 50 কেজি। আমি কি এটা কখনো বলি যে উত্তর দিকে তোমার ভর কত, বা আকাশে তোমার ভর কত, বা পানির নিচে তোমার ভর কত? না। অর্থাৎ এটাকে পরিমাপ করার জন্য শুধু মানটাই প্রয়োজন, নির্দিষ্ট দিকের প্রয়োজন হয় না। এখন আমি তোমাকে যদি বলি যে জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা কত কোটি, ধরো 16 কোটি বা 17 কোটি। এখন আমরা বলি কি বাংলাদেশের জনসংখ্যা উত্তর দিকে কত কোটি, দক্ষিণ দিকে কত কোটি? তা কিন্তু না। কারণ কি, যেমন তাপমাত্রা এখন আমি যদি বলি এখন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, আমরা কি বলি উত্তর দিকে 36 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ দিকে 36 ডিগ্রি সেলসিয়াস? না। অর্থাৎ যে সকল রাশি প্রকাশ করার জন্য তোমার শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন না, সেগুলোকে বলা হচ্ছে স্কেলার রাশি। এখন স্কেলার রাশির কয়েকটা উদাহরণ তোমরা দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি স্কেলার বা অদিক রাশি। তো পরীক্ষায় যদি আসে নিচের কোনটি স্কেলার রাশি নয়, পরীক্ষায় কিন্তু 9টা বেশি আসে, তাহলে এখান থেকে যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তারপর অন্য কিছু একটা দিয়ে দিল, যে অন্য কিছুটা দিয়ে দিবে সেটাই হচ্ছে কি 9, বাকিগুলো স্কেলার রাশি। এখন আসি ভেক্টর রাশি। যেসব ভৌত রাশির মান এবং দুই দিক, মানে দুই আছে, তাদেরকে বলা হয় ভেক্টর বা দিক রাশি। অর্থাৎ যেসব রাশি প্রকাশ করতে মান এবং দিক দুইটাকেই সমানভাবে প্রয়োজন হয় সেটাকে বলা হয় কি ভেক্টর রাশি। যেমন ভেক্টর রাশির উদাহরণ সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন। এখন আসে ওজনের ক্ষেত্রে, আমি কিন্তু তোমাকে ক্লাসের প্রথমে বলছিলাম ওজন ভিন্ন হতে পারে, ভূপৃষ্ঠে বস্তুর ভর এবং ওজন সেম। তুমি যদি আজকে উপরের দিকে একটা বস্তুকে নিয়ে যাও, এই যে কলমটা, এই কলমটা যদি আমি পৃথিবী পৃষ্ঠে আছে, তার মানে এই কলমটার ওজন যদি 50 গ্রাম হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন এবং ভর সেমই। কিন্তু আমি যদি মানে মহাকাশে নিয়ে যাই কলমটা, মানে উপরের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে, সেই কলমটার হচ্ছে কি ওজন চেঞ্জ হয়ে যাবে, ভর সেম থাকবে, ওজন সেম, ওজন কি হবে, সেম হয়ে যাবে। অর্থাৎ এটা প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন। যদি আমি আমার ভূপৃষ্ঠে নিয়ে যাই সমুদ্রের তলে, তাহলে কি ভর সেমই থাকবে, ওজনটা পরিবর্তন হবে। অর্থাৎ উপরের দিকে বা নিচের দিকে গেলে, মানে যে কোনো নির্দিষ্ট যখন দিকের কথা আসবে, তখন কি হবে, সেটা হয়ে যাবে কি ভেক্টর রাশি। এখন সেই ত্বরণ, ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার। এখন বেগ বলতে কি বোঝায়, তুমি সময়ের সাপেক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো নির্দিষ্ট দিকে। এখন ত্বরণ হচ্ছে কি এই যে বেগটা কত পরিবর্তন হইতেছে। যেমন আমি যে বললাম 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছি, কিন্তু তুমি ধরো বাইক চালাইতেছো 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছো, কিন্তু সামনে হঠাৎ করে একটা ইজি বাইক চলে আসলো, তখন কি সেটাকে মানে ওভারটেক করার জন্য তোমার 60টা কি হবে 40 কিলোমিটার হয়ে যাবে। বা হচ্ছে তুমি রাস্তাটা ধোলা, তাড়াতাড়ি পার হওয়ার জন্য তুমি স্পিডটা বাড়ায় দিলা, তখন 60 এর জায়গায় হয়ে যাবে 80। এই যে 40 এ আসলো, এই যে 80 তে আসলো, আবার 60 এ 65 তে গেল, রাস্তা মানে বিভিন্ন সমস্যার জন্য। এই যে বেগের যে আপ ডাউনটা হলো বা যে পরিবর্তনটা হলো, সেটাই হচ্ছে কি নির্দিষ্ট দিক। এবং যেহেতু এটা প্রকাশ করতে নির্দিষ্ট দিকের প্রয়োজন হয়, এইজন্য সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন এগুলো কি রাশি, ভেক্টর রাশি। তাহলে আমরা বেসিক কি জানলাম, যেসব রাশি প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন না, তাকে বলা হয় স্কেলার রাশি। আর যেসব রাশি প্রকাশ করতে মান এবং দিকের উভয়ই প্রয়োজন, তাদেরকে কি বলা হয় ভেক্টর রাশি। এখন আসে ভেক্টর রাশি, যেহেতু আমাদের চ্যাপ্টারটা ভেক্টর, আমরা ভেক্টর নিয়ে আলোচনাটা বেশি করব। ভেক্টর রাশি কি কি নিয়ম মেনে চলে। প্রথম ভেক্টর রাশি কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে ভেক্টর রাশির মান এবং অভিমুখ আছে, এটা মাস্ট থাকতেই হবে। 2 বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়, ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। অর্থাৎ যদি সমজাতীয় একই ধরনের ভেক্টর হয়, সেগুলোকে কি করা যাবে, যোগ করা যাবে। 2 বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায়, তা প্রথমোক্ত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। এই যে ধরো এদিকে একটা ভেক্টর গেল, এদিকে একটা ভেক্টর গেল, এইটার যোগফলটা যে এটা হইলো, ঠিক আছে, এটা হচ্ছে কি সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। দুটি ভেক্টর যদি এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর আর হচ্ছে বি একটা ভেক্টর,
এই দুইটা ভেক্টরের যে গুণফল সেটা কি হবে? একটা ভেক্টর রাশি। এবং দুটি ভেক্টরের স্কেলার গুণফল একটি স্কেলার রাশি। দুটি ভেক্টর যখন স্কেলার গুণফল হবে তখন সেটাকে কি হবে? সেটাকে বলা হবে স্কেলার রাশি। যেকোনো ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। যেকোনো ভেক্টর রাশি তার যে মান এবং তার যে অনুপাত এটা দ্বারা কি হবে? ভেক্টরটির দিক নির্দেশিত হবে, মানে ভেক্টরটি কোন দিকে যাচ্ছে সেটা। তারপরে হচ্ছে কি ভেক্টরের রাশি যুগে সংযোজন বা বন্ডের সূত্র মেনে চলে। তাহলে ভেক্টর রাশি যখন আমরা যুগের চিন্তা করব তখন এটা হচ্ছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে সংযোজন সূত্র, একটা হচ্ছে বন্টন সূত্র। সেটা কি করে? মেনে চলে। ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। বিভিন্ন ছোট ছোট উপাংশে কি করা যায়? বিভক্ত করা যায়। এখন আসি, এই যে আমরা ভেক্টর, এগুলো কিন্তু অনেক প্রকারের ভেক্টর আছে, বিভিন্ন প্রকারের ভেক্টর। আমাদের অ্যাডমিশনের জন্য এত ডিপে জানার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট যেতটুকু না জানলে না হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন বিভিন্ন প্রকার ভেক্টরের মধ্যে প্রথমে হচ্ছে সমান ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরগুলো একদম সমান হবে সেগুলোকে বলা হবে সমান ভেক্টর। তারপরে বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, সদৃশ বা সমান্তরাল ভেক্টর, বিসদৃশ ভেক্টর। সদৃশ মানে কি? একই রকম। বিসদৃশ মানে কি হবে? বিসদৃশ মানে হচ্ছে কি একই রকম না, আলাদা। সমরেখ ভেক্টর, একই রেখার উপর প্রতিষ্ঠিত। সমতলীয় ভেক্টর, একই তলের উপর ভেক্টরগুলো প্রতিষ্ঠিত। সঠিক ভেক্টর, আর একটা হচ্ছে শূন্য বা নাল ভেক্টর, যে ভেক্টরের কোনো মান দিক নাই সেগুলো হচ্ছে শূন্য বা নাল ভেক্টর। এখন আসো, তোমাদেরকে আমি কিন্তু সবসময় চিত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। সমতলীয় ভেক্টর, এই যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এক একটা ভেক্টরের দিক কিন্তু এক এক দিকে। এটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে এই দিকে, সিটা হচ্ছে এই দিকে। কিন্তু যেটা যেই দিকেই থাকুক না কেন, দেখো এটা কিন্তু একটা তলের মধ্যে অবস্থান করতেছে। এই যে একটা তল, এই একটা তলের মধ্যে কি করতেছে? অবস্থান করতেছে। যেহেতু একই তলের মধ্যে অবস্থান করতেছে এই জন্য এটাকে কি বলা হয়? সমতলীয় ভেক্টর। এখন ভেক্টরের মধ্যে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে আসার মতো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর। যে ভেক্টরের মান হচ্ছে কি সবসময় থাকবে জিরো, শূন্য, তাকে কি বলা হবে? নাল ভেক্টর। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা যদি সমান ভেক্টর বিয়োগ করে নাল পাওয়া যায়। তাহলে আমরা নাল ভেক্টরটা কিভাবে পাবো? যখন একটি ভেক্টরের সাথে তার যে বিপরীত ভেক্টর থাকবে, তার যে অপোজিট যে ভেক্টরটা থাকবে সেটাকে যোগ করে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করে কি করবে? নাল ভেক্টর আমরা পেতে পারি। নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হয়। এই যে ধরো এটা, এটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি একই, এজন্যই কি এটাকে বলে নাল ভেক্টর, কারণ এটার কোনো মান নাই, এটা একটা জায়গায় ফিক্সড। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই, অর্থাৎ নাল ভেক্টরের নির্দিষ্ট এটার কোনো মানও নাই, এটা কোনো দিকও নাই, কারণ এটা হচ্ছে শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই। নাল ভেক্টরকে সাধারণত এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। নাল ভেক্টর কি? এই যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্ন দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। ভেক্টরের যোগ, ভেক্টরের কি? যোগ। এখন আমরা যদি এ এবং বি দুইটা ভেক্টর চিন্তা করি, উদাহরণটা আমি প্রথমে দিলাম। বি এর আদি বিন্দু এ এর প্রান্ত বিন্দুতে স্থাপন করলে এবং এ এর আদি বিন্দু বি এর প্রান্ত বিন্দুতে সংযুক্ত সরলরেখা হলো ভেক্টর এ ও বি এর যোগফল। এই যে দেখো, একটা ত্রিভুজ আমরা চিন্তা করি, এ ভেক্টরটা এইদিকে যাচ্ছে, বি ভেক্টরটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে? এই যে রেখাটা এটা হচ্ছে এ এবং বি এর কি? যোগফল। একটা সংযুক্ত সরলরেখা অংশ দ্বারা কি ভেক্টরটাকে কি করা হলো? একসাথে যোগ করা হয়েছে। এ এবং বি এটা হচ্ছে ভেক্টরের যোগ। এখন আসে ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ হচ্ছে এ এবং বি, আবার সেম ভাবে এ এবং বি দুইটা ভেক্টর আমরা দেখলাম। বি এর আদি বিন্দু এ এর প্রান্ত বিন্দুতে স্থাপন করলে এবং বি এর প্রান্ত বিন্দু যখন এ এর প্রান্ত বিন্দু সংযুক্ত সরলরেখাংশ হলো তখন এ এবং বি এর বিয়োগফল হলো এ মাইনাস বি। কি হলো? এ মাইনাস বি। এই যে দেখো, এ ভেক্টরটা এদিকে যাচ্ছে, বি ভেক্টরটা এদিকে যাচ্ছে, ঠিক আছে? আগের চিত্রতে দেখো, এই চিত্রতে দেখো, এ ভেক্টরটা এদিকে যাচ্ছে, বি ভেক্টরটা এদিকে যাচ্ছে, আর সরি, বি ভেক্টর এদিকে যাচ্ছে, এ ভেক্টর যাচ্ছে এইদিকে, ঠিক আছে? দুইটা দুই দিকে প্রবাহিত। এই যে এ মাইনাস বিটা, এটাই হচ্ছে ভেক্টরের বিয়োগ, বা হচ্ছে আমরা বিয়োগটা কি করলাম? পেলাম। ভেক্টর উপাংশ, একটি ভেক্টর রাশিকে সামান্তরিক সূত্র দ্বারা বহুভাবে দুটি ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়। তাহলে একটা ভেক্টর রাশিকে আমরা সামান্তরিক যে সূত্রটা আছে সেটা আমরা আসবো পরবর্তীতে, সেই সামান্তরিক সূত্র দ্বারা বহুভাবে কি দুটি ভেক্টর রাশিতে বিভক্ত করা যায়, এটাই হচ্ছে উপাংশ। এখন ডেফিনেশনটা কি? একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়া হলো ভেক্টর রাশির বিভাজন বা বিশ্লেষণ। অর্থাৎ যখনই একটা ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টরকে বিভক্ত করব আমরা, তখন সেটা কি হলো? ভেক্টর রাশির বিভাজন বা কি হবে? বিশ্লেষণ।
একটি ভেক্টর রাশিকে আর লম্ব উপাংশ, এই যে আর, যদি আর লম্ব উপাংশে আমরা বিভাজন করা যায় এবং এর সাহায্যে ভেক্টরের যোজন এবং বিয়োজন করা যায়। অর্থাৎ যদি আমরা একটা ভেক্টরকে আর লম্ব উপাংশে বিভক্ত করি তখন আমরা এটা যোজন এবং বিয়োজন দুইটাই কি করবো, একসাথে করতে পারবো। এই বিভাজিত ভেক্টর রাশিগুলোর প্রত্যেকটিকে মূল ভেক্টর রাশি এক একটি অংশক বা উপাংশ বলা হয়। এই যে মেইন ভেক্টরটা আছে সেটাকে যে আমরা ভাগ করলাম, সেই ভাগ করার যে স্পেসিফিক অংশ বা উপাংশগুলো পাইলাম সেটা কি একটা ভেক্টরের অংশক বা কি বলে, উপাংশ বলা হয়। এখন আমরা আসি বিনিময় সূত্র বলতে আমরা কি বুঝি। বিনিময় সূত্র বলতে আমরা কি বুঝি, এই যে এটা আমরা একটা ভেক্টর দেখতেছি, এইদিকে এ ভেক্টর যাচ্ছে, বি ভেক্টর এদিকে যাচ্ছে, এই যে মাঝখানে যে এই যে দুইটার সংযোজক রেখা সি, আমরা তখন সংযোগ সি দিয়ে প্রকাশ করবো, সেটাকে আমরা এ যোগ বি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কারণ এই এ যোগ বিটা হচ্ছে এ এবং বি এর যে সংযোজক সরলরেখা সেটা বরাবর কি আছে, তার এটা কি হবে, ভেক্টরের বিনিময় সূত্র কি করবে, এটা মেনে চলবে। এখন আসি ভেক্টরের বীজগাণিতিক সূত্র সমূহ। ভেক্টরের কিছুগুলো বীজগাণিতিক সূত্র আছে, আমরা শুধু সেই সূত্রগুলো আমরা জেনে রাখবো। এখন আসি বীজগাণিতিক সূত্র। প্রথমটা হচ্ছে বিনিময় সূত্র, পর হচ্ছে সংযোগ সূত্র, সেটা হচ্ছে বন্টন সূত্র। এখানে আমি জাস্ট একটা ভেক্টরকে তোমাদের প্রমাণ করে দেখাইলাম যে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। এটা পরীক্ষায় আসার মানে পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা কি জেনে রাখবো যে ভেক্টর, এটা আমরা সূত্র দিয়ে প্রমাণ করে দিছি যে একটা ভেক্টর কি তার বিনিময় সূত্র মেনে চলে, এটা হচ্ছে সূত্রটার প্রমাণ। আমরা কি জানবো, ভেক্টরের বীজগাণিতিক সূত্র কয়টা, তিনটা। একটা হচ্ছে বিনিময় সূত্র, একটা সংযোগ সূত্র, একটা কি সূত্র, বন্টন সূত্র। দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফল সাধারণত দুই প্রকার। এই যে ভেক্টর গুলো যে আছে পরস্পরের মধ্যে আমরা ভেক্টর গুলো যে গুণ করবো সেগুলো হচ্ছে দুই প্রকার, একটা স্কেলার গুণন বা ডট গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সেটা হচ্ছে ভেক্টর যখন আমরা স্কেলার গুণ করবো, স্কেলার গুণ, তখন সেটাকে আমরা বলবো ডট গুণন। আর যখন আমরা ভেক্টর গুলোকে ভেক্টর গুণন করবো তখন সেটাকে বলবো আমরা কি, ক্রস গুণন। সেটাকে কি বলবো, ক্রস গুণন। এখন হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। দুটি ভেক্টর রাশির গুণনের গুণফল একটি স্কেলার রাশি হলে এই গুণনকে স্কেলার গুণন বলে। এখন যদি আমরা দুইটার ভেক্টর রাশির গুণফল করি, সেটা যদি সেটার গুণফল যদি মান যদি একটা স্কেলার রাশি হয় তখন সেটাকে কি বলবো, স্কেলার গুণন। আর এই গুণনে গুণফলের মান ভেক্টর দুটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের কি হবে, সমান হবে। কোসাইনের গুণফলের সমান হবে। দুটি ভেক্টর রাশির গুণনের গুণফলের একটি স্কেলার রাশি হলে এই গুণনকে কি বলা হবে, স্কেলার গুণন। এই গুণনের গুণফলের মান ভেক্টর দুটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের যে কোসাইন আছে সেই কোসাইনের কি হবে, গুণফলের সমান হবে। দুটি ভেক্টর স্কেলার গুণ করতে হলে তাদের মাঝখানে একটি ডট দিতে হবে, এই যে ডট। এই যে ডট যে চিহ্নটা, এটা হচ্ছে তোমার স্কেলার গুণনের তোমার মেইন হচ্ছে সিম্বল। অর্থাৎ যখন আমরা ডট গুণন করতে যাবো তখন ভেক্টর গুলো যেমন এ ডট বি, সি ডট ডি, এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যখন মাঝখানে ডট থাকবে তখন কি আমরা বলবো এটাকে স্কেলার গুণন বা হচ্ছে ডট গুণন। মাঝখানে যে ডট দেওয়া থাকে এই জন্য এটাকে স্কেলার গুণন বা ডট গুণন বলা হয়। এখন হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্র আছে, যখন আলফা সমান 0 ডিগ্রি হবে, আলফা সমান 0 ডিগ্রি হবে অর্থাৎ কোণের মান 0, তখন পি কিউ cos 0 এবং পি কিউ cos আলফা অর্থাৎ কি পি কিউ হবে, তখন পি কিউ cos থিটা যে 0 ডিগ্রির মান হবে কি পি কিউ। অর্থাৎ এক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পরের কি হবে, সমান্তরাল হবে। আবার যখন আলফা সমান 90 ডিগ্রি হবে তখন কি পি কিউ cos আলফা 90 ডিগ্রি এবং এটার মান কি হবে, যে কারণ আমরা জানি cos 90 ডিগ্রির মান কি হচ্ছে 0, অর্থাৎ পরস্পর কি হবে, লম্ব হয়ে যাবে। যখন 90 ডিগ্রি হবে cos 90 ডিগ্রি তখন মান হবে 0, অর্থাৎ পি কিউ দুইটা একটা অপরের কি হবে, লম্ব হবে। তারপর যদি 180 ডিগ্রি হয়, আলফা কোণের মানটা যদি 180 ডিগ্রি হয় তাহলে পি কিউ cos 180 ডিগ্রি কি হবে, সেটা হয়ে যাবে মাইনাস, তখন হবে পি কিউ cos 180 ডিগ্রি অর্থাৎ মাইনাস পি কিউ, কারণ সেটা হবে -1 এক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল এবং বিপরীতমুখী হবে।